আপনি যখন আপনার স্মার্টফোনটা ব্যবহার করেন তখন ওই স্মার্টফোনের জন্য সুন্দর একটা ওয়ালপেপার সেট করেন। এখন আপনি তো আপনার কম্পিউটারটা ব্যবহার করতেছেন এবং এই কম্পিউটারের জন্য কিন্তু আপনি চাইলে সুন্দর একটা ওয়ালপেপার সেট করতে পারেন। আপনার যে সুন্দর ছবিটা আছে আপনি আপনার ফোনে সেভ করে রাখছিলেন, আপনি চাইলে কিন্তু কম্পিউটারের জন্য সেভ করে রাখতে পারেন। আজকে আমরা এই যে আমাদের যে ওয়ালপেপারটা আছে এটা কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, অথবা কম্পিউটারের যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি এই জিনিসটা শিখব। এছাড়াও আরও বেশ কিছু জিনিস আমরা শিখব এই ভিডিওতে, যেমন ফোল্ডার তৈরি থেকে শুরু করে আরও ছোট ছোট অনেকগুলা উইন্ডোজের সাথে থাকা বিল্ট ইন অ্যাপ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের এই ছোট ছোট ইনফরমেশন ভিডিওগুলা বেশি নাই, হয়তো আর একটা বা দুইটা আসতে পারে। এরপরই আবার আমরা সিরিয়াসলি যে বিষয়গুলো আছে কঠিন বিষয়গুলোর ভিতরে চলে যাব, চেষ্টা করব সহজ করে বোঝানোর জন্য। চলুন তাহলে আমরা শুরু করি। শুরুতেই ডেস্কটপের জন্য ওয়ালপেপার যদি আপনি পরিবর্তন করতে হয় তাহলে আপনার ফোল্ডারের ভিতরে যেতে হবে, যেই ফোল্ডারের ভিতরে আপনার ছবি এবং ইমেজগুলো রাখা আছে। সেই ফোল্ডারের ভিতরে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা যেটা দিতে চাই, আপনার যেটা পছন্দ হয়, আমার যেটা পছন্দ হয়, আমি জাস্ট এখান থেকে গুগল থেকে কয়েকটা ছবি নামাইছি এখান থেকে আপনাকে দেখানোর জন্য। আপনি অবশ্যই আপনার যেই ছবি আছে ওইটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে গুগল থেকে বের করে কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে একটা ল্যাপটপ ব্যবহার করতেছি, এরকম একটা ইমেজ আমি এখানে ব্যবহার করছি। এছাড়াও চাইলে আপনি ন্যাচারাল অনেক ইমেজ টিমেজ এখানে ব্যবহার করতে পারেন। যদি শুরুতে আপনাকে এই জায়গায় ওয়ালপেপারটা চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে যে কোনো একটা ইমেজের উপর আমাদের মাউসের কার্সরটা নিতে হবে। নেওয়ার পরে আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে দেখুন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমি এটাকে এই যে এখানে মিনিমাইজ অপশন আছে, আমরা যখন ফোল্ডারের কাজ শিখবো, ফোল্ডার তৈরি করা, তখন এই বিষয়গুলো সম্পর্কে জানবো। জাস্ট এখানে ক্লিক করে দিই, তখন দেখুন ওটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অনেক সুন্দর দেখাইতেছে না? এটাকেও পরিবর্তন করতে পারবো। আমি চলে যাচ্ছি ফাইলে যাওয়ার পর আমার এখানে অনেকগুলো ইমেজ রাখা আছে। অ্যান্ড দেন আপনার যদি মনে হয় এখান থেকে এটাকে অ্যাড করবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই জায়গায় ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে মিনিমাইজ করি, তারপর আমরা দেখতে পাবো যে আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও চাইলে আপনি সলিড কালার ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে স্লাইড শো ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করার জন্য আমাদেরকে শুরুতে ডেস্কটপে আসতে হবে। আসার পরে আমি হচ্ছে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে পার্সোনালাইজ নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে কম্পিউটার যে সেটিং অপশনটা আছে সেটা আমাদের সামনে অন হবে। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে শুরুতে এই জায়গায়, তারপর হচ্ছে কালার। সো ব্যাকগ্রাউন্ডের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পিকচার, অলরেডি আমাদের একটা পিকচার অ্যাড করা আছে। যদি আপনার মনে হয় যে আপনি সলিড কালার দেবেন, সেক্ষেত্রে আপনি এই পিকচারটাকে অ্যারো চিহ্নতে ক্লিক করে সলিড কালারে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলা কালার দেওয়া আছে, এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ ওই কালারটা আপনি সিলেক্ট করে দিলেই কিন্তু, এবং মিনিমাইজ করলে এটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। আমি জাস্ট মিনিমাইজ করি, তখন দেখতে পাচ্ছেন এক কালার চলে আসছে। আবার আমি যদি সেটিংটাকে অন করি, অন করার পরে দেখুন এই জায়গায় অ্যারো চিহ্ন আছে, এখানে যখন ক্লিক করব স্লাইড শো নামে একটা অপশন আছে, এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পরে এই স্লাইড শোর এই জায়গায় জাস্ট ব্রাউজ অপশন আছে, এই জায়গায় আমরা একটা ফোল্ডারটাকে পরিচয় করে দিব। সেই ফোল্ডারের ভিতরে হয়তো 10-20টা ছবি আমরা রাখতে পারি। রাখার পরে ওই ফোল্ডারের ভিতরে ধরুন আমি একটা নির্দিষ্ট টাইম সেট করে দিব, ওই টাইম অনুযায়ী কিন্তু এই পিকচারটা পরিবর্তন হতে থাকবে। আমি জাস্ট ব্রাউজে ক্লিক করি, ক্লিক করার পর এবং নিউ ফোল্ডার নামে আমাদের একটা ফোল্ডার আছে, জাস্ট আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে চুজ দিস ফোল্ডারে ক্লিক করে দিব, তখন আমাদের এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখানে আমরা জাস্ট ক্লিক করব কত মিনিট পর পর আমরা এটা পরিবর্তন করতে চাই। এটা আমরা যদি 1 মিনিট পর পর করতে চাই তাহলে 1 মিনিট দেওয়া আছে, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 6 ঘন্টা, অথবা প্রতিদিনে একটা করে হলে 20 দিনে 20টা ছবি এখান থেকে পরিবর্তন হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে লক স্ক্রিন নামে একটা অপশন আছে, এই লক স্ক্রিনের ভিতরে একটা ছোট্ট কাজ করা যায়, আমরা চাইলে সেই জিনিসটাও করতে পারি। জাস্ট লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে আমি চলে যাব এখানে স্ক্রিন সেভার সেটিং নামে একটা অপশন আছে, স্ক্রিন সেভার সেটিং। এখানে এসে আমি জাস্ট এই জিনিসটা সিলেক্ট করে দিতে পারো। যদি আমি 1 মিনিট ধরে কম্পিউটারের সামনে কাজ না করি তাহলে আমাদের কম্পিউটারের ভিতরে কিছু বাবল অথবা টেক্সট এখানে ঘোরাফেরা করতে পারে।
সেই জিনিসটা আমরা এখান থেকে সেটিং করতে পারি। স্ক্রিন সেভার সেটিংয়ে আসার পরে এখানে নান দেওয়া আছে অলরেডি, তো এখানে নান এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি জাস্ট চাইলে এটাকে 3D টেক্সট করে দিতে পারি। যদি আমি 3D টেক্সট দিতে চাই, এই টেক্সটটাকে আমি পরিবর্তন করতে পারবো। আমি সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে চলে যাওয়ার পরে এখানে যে কাস্টম টেক্সট আছে, জাস্ট এটাকে একাডেমির জায়গায় আপনি যেই নামটা দিতে চান, আপনার ইউটিউব চ্যানেলের নাম হইতে পারে, আপনার নিজের নাম হইতে পারে, তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে রেজুলেশন সিলেক্ট করতে পারেন এবং সাইজ সিলেক্ট করতে পারেন, সলিড কালার যদি কালার দিতে চান, অথবা টেক্সচার বা অন্যান্য যেই জিনিসগুলো আছে এখান থেকে কাস্টমাইজ করে দেন ওকেতে যখন ক্লিক করে দিবেন, আমি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমি এটাকে প্রিভিউ অপশন আছে, আমি জাস্ট এখানে একটু ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে একাডেমি লেখাটা ছিল, আপনি যদি আপনার নাম দেন, আপনার ইউটিউব চ্যানেলের নাম দেন, তখন এটা কিন্তু এরকম ঘুরতে থাকবে। আমরা চাইলে কিন্তু এটার যেই অ্যানিমেশন ঘুরতেছে চতুর্দিকে, আমরা চাইলে এটার রোটেশন ডিরেকশনটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। মাউসের কার্সারটা যখন আমরা একটু নাড়া দিব তখন আবার এটা চলে যাবে। 3D টেক্সট ছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু জিনিস আছে, ব্ল্যাঙ্ক একেবারে কালো থাকবে, অথবা বাবলস। এই যে এখানে যখন ক্লিক করবো এবং প্রিভিউতে ক্লিক করব, তখন দেখুন আমরা যখন 1 মিনিট ধরে কোনো কাজ করব না আমাদের কম্পিউটারের ভিতরে, আমরা দেখতে পাবো এরকম কিছু বাবল এখানে আমাদের কম্পিউটারের সামনে ঘুরতে থাকবে বা এরকম করতে থাকবে। তো জাস্ট আমরা যদি এটাকে সিলেক্ট করতে চাই বা সেট করতে চাই, তাহলে আমরা যে জিনিসটা করব, এখানে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব, তখন আমাদের কিন্তু এটা সেট হয়ে যাবে। এবং ওয়েট মানে কতক্ষণ পরে এই জিনিসটা শুরু হবে, সেটা কি 1 মিনিট পরে শুরু হবে, 2 মিনিট পরে শুরু হবে, জাস্ট আমরা এটাকে এখানে সিলেক্ট করে দিতে পারি অ্যান্ড দেন অ্যাপ্লাই ফর ওকে করে দিলে কিন্তু এটা ওকে হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। জাস্ট 2-3টা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে যদি আমরা চাই যে এই ডেস্কটপের ওয়ালপেপারটা পরিবর্তন করতে, তাহলে কীভাবে পরিবর্তন করতে পারি, স্লাইড শো কীভাবে অ্যাড করতে পারি, এবং সলিড কালার আমরা কীভাবে অ্যাড করতে পারি, এবং তারপর আমরা শিখলাম যে কীভাবে আমরা স্ক্রিন সেভার সেটিং করতে পারি। এবার আমরা জানার চেষ্টা করব, আপনি যদি কম্পিউটারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করতে চান, তাহলে সহজে কীভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আমরা আমাদের কম্পিউটারের ভিতরে বিভিন্ন প্রয়োজনীয় ফোল্ডার তৈরি করি। আপনার ফাইল রাখার ক্ষেত্রে হতে পারে, আপনার নিচের যেই ছবি রাখার প্রয়োজন পড়তে পারে, বিভিন্ন ডকুমেন্ট রাখার প্রয়োজন পড়তে পারে, এবং আপনি চাইলে কিন্তু যে কোনো ফোল্ডার যে কোনো নামে তৈরি করতে পারেন এবং যতগুলো ইচ্ছা ততগুলো তৈরি করতে পারেন। প্রসেসটা আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে আমরা ডেস্কটপের ভিতরে চলে আসবো, আসার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে যাব নিউ অপশনে। নিউ অপশনে আসার পরে আমরা জাস্ট এখানে দেখতে পারবো ফোল্ডার নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এই ফোল্ডার অপশনে ক্লিক করে দিব। ফোল্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিউ ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। অলরেডি কিন্তু নিউ ফোল্ডার 1 নামে আমার একটা ফোল্ডার তৈরি আছে, নিউ ফোল্ডার নামেই কিন্তু একটা ফোল্ডার তৈরি আছে, এবং নিউ ফোল্ডার 2-এ কিন্তু আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এবার আমি যদি ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর নিউতে চলে যাই, যাওয়ার পরে যদি আমি নিউ ফোল্ডারে ক্লিক করে দিই, তখন আমি দেখতে পাচ্ছি 3 একটা তৈরি হয়েছে। সেমভাবে যদি আমি রাইট বাটন ক্লিক করি এবং নিউতে চলে যাই, ফোল্ডারে ক্লিক করে দিই, তখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে 2, 3, 4 3টা ফোল্ডার আমরা তৈরি করছি। এখন আপনি চাইলে এখানে যতগুলো ইচ্ছা ততগুলো ফোল্ডারই কিন্তু তৈরি করতে পারেন। এখন কথা হলো, আমরা যদি নিউ ফোল্ডার 2, 3, 4 এভাবে তৈরি করতেই থাকি এবং এভাবে তৈরি হইতেই থাকে, তাহলে আমরা কি কখনো বুঝতে পারবো যে আমরা নিউ ফোল্ডার 4 এর ভিতরে কি ইনফরমেশন রাখছি অথবা নিউ ফোল্ডার 3 এর ভিতরে কি ইনফরমেশন রাখছি? জানি না। যদি আমরা নামটা চেঞ্জ করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হইতো। তাহলে আমরা এখন জানার চেষ্টা করি যে কীভাবে একটা নাম চেঞ্জ করতে হয় বা রিনেম করতে হয়। এটাকে রিনেম করার জন্য আপনি যখন ফোল্ডারটা তৈরি করেন, চাইলে ওই সময় নামটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যদি চান যে পরবর্তীতে করবেন, সেক্ষেত্রে আপনি এই ফোল্ডারের উপরে মাউসের কার্সরটা নেওয়ার পরে দেখতে পারবেন আমাদের একটা শেপ আসছে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে চলে যাব, যেমন প্রপার্টিসের উপরে রিনেম নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা সিলেক্ট হয়েছে। তো আমি এখানে লিখে দিই বেসিক কম্পিউটার কোর্স 2024 লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি যদি বাইরে ক্লিক করি, তখন দেখতে পারবো যে আমরা একটা ফোল্ডার তৈরি করতে চাইছিলাম, আমাদের ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং একটা ফোল্ডার তৈরি করার পরে আমরা যদি চাই সেই ফোল্ডারটাকে রিনেম করতে, তাহলে রিনেমও করতে পারি। এখন আমাদের বেসিক কম্পিউটার কোর্স নামে একটা 2024 কোর্স নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। আমরা এটার ভিতরে কি রাখতে পারি, এই যে কম্পিউটারে যত ইনফরমেশনগুলো আছে ওই ইনফরমেশনগুলো ওইটার ভিতরে রাখতে পারি।
তারপর যদি এই 3 যেটা আছে এটার নামটা পরিবর্তন করতে হয়, রিনেমে চলে যাব। যাওয়ার পরে আমি যে জিনিসটা করব, এটা যদি আমি আপনার ছবি রাখার প্রয়োজন পড়ে তাহলে আপনি পিকচার বা ফটো এই ধরনের কোনো ছবি দিতে পারেন, অথবা যদি ভিডিও রাখেন তাহলে ভিডিও দিতে পারেন। ভিডিও দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করে দিব, আমাদের এটার নামটা পরিবর্তন হয়ে গেছে। এবার আসেন আমরা এই যে ফোল্ডারগুলো তৈরি করলাম, যেমন বেসিক কম্পিউটার কোর্স অথবা ভিডিও, তারপর হচ্ছে নিউ ফোল্ডার 4। এখন এই 3টা ফোল্ডারের ভিতরে আমার শুধু বেসিক কম্পিউটার কোর্স এই ফাইলটাই দরকার আছে, আর বাকি 2টা ফাইল আমার দরকার নাই। এখন আমি এই 2টা ফাইল কী করতে পারি, আমি ডিলিট করে দিতে পারি। আপনি যদি চান ডিলিট করতে তাহলে কীভাবে ডিলিট করবেন, জাস্ট এইটার উপর আমাদের মাউসের কার্সরটা নিব, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা রিনেমের উপরে দেখতে পারবো ডিলিট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। অ্যান্ড দেন আবার যদি আমরা এখানে আসি, ভিডিও ফোল্ডারের ভিতরে রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ডিলিটে ক্লিক করে দিব, তখন এইটাও ডিলিট হয়ে গেছে। এবার আমরা যে বেসিক কম্পিউটার নামে একটা ফোল্ডার রাখছি, এই ফোল্ডারের ভিতরে আমরা কিছু ইনফরমেশন রাখার চেষ্টা করি, বিভিন্ন ডকুমেন্ট ফাইল টাইল। তো এই ফাইলগুলো রাখার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, এই ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন আমি দুইভাবে করতে পারি, মাউসের যে লেফট বাটন আছে ওইটা ডাবল ক্লিক করতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিতে পারি। তখন আমাদের এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা ওপেন হইলেও আমরা এখানে নামটা দেখতে পাচ্ছি, বেসিক কম্পিউটার কোর্স 2024। আমাদের এই ফাইলটা কোথায় রাখা আছে সেই ডেস্টিনেশন দেওয়া আছে, এবং এই ফোল্ডারের ভিতরে বর্তমানে কোনো ধরনের ইনফরমেশন রাখা নাই। এখন আমরা আস্তে আস্তে এই জায়গায় ইনফরমেশনগুলো রাখার চেষ্টা করব। এই জায়গায়ও কিন্তু আপনি চাইলে অনেক 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 ফোল্ডার তৈরি করতে পারেন। যেমন সেম সিস্টেম, আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউতে চলে যাবেন, ফোল্ডারে ক্লিক করে দিবেন, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এটার আমরা নাম দেওয়ার চেষ্টা করি, যেমন BIDU। এরপরে যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই, রাইট বাটনে ক্লিক করব, আর নিউতে চলে যাব, ফোল্ডারে ক্লিক করে দিব। এটা যদি আমি ধরুন ফটো রাখতে চাই, PHOTO, দেন আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, এখানে হচ্ছে নিউতে চলে যাব, ফোল্ডারে ক্লিক করে দিব, AUDIO। 3টা ফোল্ডার আমরা তৈরি করলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ফোল্ডার হচ্ছে ভিডিও, একটা ফোল্ডার হচ্ছে অডিও, আর একটা ফোল্ডার হচ্ছে ফটো। এই 3টা ফোল্ডারের ভিতরে আমরা 3 ধরনের ইনফরমেশন রাখার চেষ্টা করব। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই ফোল্ডারগুলো অনেক ছোট ছোট আছে, যদি আপনার মনে হয় যে এগুলো অনেক বড় করে দেখবেন, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, আমরা একেবারে রাইট কর্নারে চলে আসবো, ডান পাশের একেবারে নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো এখানে আমরা জাস্ট এই যে দ্বিতীয় যে অপশনটা আছে লার্জেস্ট ফাইল, এখানে আমরা জাস্ট ক্লিক করে দিব, তখন আমরা দেখতে পাবো আমাদের ফাইলগুলো যে তৈরি করছি ওগুলো অনেক বড় বড় দেখাইতেছে। শুরুর দিকে যখন আমরা তৈরি করব তখন ছোট দেখাইবে, আমরা জাস্ট দেখার সুবিধাতে আমরা এখানে এই জায়গায় ক্লিক করে দিব, তখন হচ্ছে এটা বড় বড় হয়ে দেখাবে। এবার যদি আমরা অডিও ফোল্ডারের জন্য অডিও রাখতে চাই, তাহলে আমাদের যেখানে অডিও আছে সেখানে চলে যেতে হবে। আমরা আমাদের মিউজিক ফোল্ডারের ভিতরে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মিউজিক রাখা আছে। এই যে এখানে যদি আমি এগুলোকে নিতে চাই তাহলে সিলেক্ট কিভাবে করব, সিলেক্ট আমি একটা একটা করে করতে পারি, অথবা সবগুলোকেও করতে পারি। মাউসের লেফট বাটন ক্লিক করে রেখে এইভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে সবগুলো সিলেক্ট হবে, অথবা আমি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল চেপে রেখে মাঝখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে পারি, অথবা আমি যদি একটা সিলেক্ট করে শিফট চেপে এই উপরেটা ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি যদি চাই এখান থেকে 5টা নিতে তাহলে আমি 5টা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করবো, আমরা যেগুলো সিলেক্ট করছি ওইগুলোর উপরে রাইট বাটনে ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। এখানে কাট এবং কপি আছে। কাট হচ্ছে আপনার এখান থেকেই যদি আপনি নিয়ে যেতে চান এই ফোল্ডারের ভিতরে থাকবে না, আপনি যেখানে নিয়ে রাখবেন ওইখানে থাকবে। আর কপি হচ্ছে এই ফোল্ডারের ভিতরে থাকবে, মিউজিক ফোল্ডারের ভিতরে থাকবে, এবং আমরা কম্পিউটার কোর্স এবং পরবর্তীতে মিউজিক ফোল্ডার তৈরি করছি, অডিও ফোল্ডার তৈরি করছি, ওইটার ভিতরেও থাকবে। তো আমি কাট করতে চাই না, আমি কপি করলাম। কপি করার পরে আমি চলে যাবো হচ্ছে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভিতরে, ডাবল ক্লিক করে ওপেন করলাম, তারপর হচ্ছে অডিও ফোল্ডারের ভিতরে চলে গেলাম। এখন এখানে আমি রাখবো কীভাবে, রাখার 2টা ওয়ে আছে, কিবোর্ড শর্টকাট Ctrl+V মাধ্যমে আমি রাখতে পারি, অথবা রাইট বাটনে ক্লিক করে জাস্ট পেস্টে ক্লিক করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এখানে ফাইলগুলো চলে আসবে। যদি আমি বড় বড় করে দেখতে চাই তাহলে এই জায়গায় ক্লিক করে দিব, তখন আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো বড় বড় হয়ে চলে আসবে। এন্ড দেন আমরা যে কাজটা করতে পারি, আমাদের এখানে একটা পিকচার ফটো আছে, এটার ভিতরে আমরা যদি এটার ভিতরে যাই তাহলে আমরা এটার ভিতরে দেখতে পাচ্ছি অডিও রাখা আছে, এটার ভিতরে আমরা ফটো রাখবো। ফটো আমাদের রাখা আছে ডেস্কটপের বেসিক কম্পিউটার কোর্স এবং নিউ ফোল্ডারের ভিতরে। এখান থেকে আমরা জাস্ট কয়েকটা ফটো সিলেক্ট করার চেষ্টা করি, যেমন উপর থেকে নিলাম এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা। আমি জাস্ট কন্ট্রোল চেপে তারপর হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করতেছি, আমি
যেই কোটা নিতে চাই, অথবা আমি চাইলে ড্র্যাগ করে নিতে পারতাম, অথবা আমি যদি সবগুলো নিতে চাই তাহলে কন্ট্রোল এ তে ক্লিক করে দিলেও কিন্তু হয়ে যেত। জাস্ট কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল সি করলাম, করার পরে আমি চলে যাই আমাদের এই ফোল্ডারের ভিতরে, কপি করে নিলাম। তারপর হচ্ছে ফটো, এইটা আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে ঢুকেও পেস্ট করতে পারি, অথবা আমি চাইলে এই ফোল্ডারের উপরে রাইট বাটনে ক্লিক করে তাহলে আমি দেখতে পারবো পেস্ট অপশন আছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু এই ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো চলে যাবে। আমি যদি ভিতরে যাই তাহলে দেখতে পারবো আমাদের এখানে ইমেজগুলো চলে আসছে। এরপরে আমরা যেই কাজটা করবো, এখানে কিছু ভিডিও রাখার চেষ্টা করবো, আমাদের একটা ভিডিও ফোল্ডার আছে। এরপরে যদি আমরা ভিডিও ফোল্ডারের জন্য ভিডিও নিয়ে আসতে চাই তাহলে আমাদের চলে যেতে হবে আমাদের যেই ফাইলের ভিতরে ভিডিও আছে, আমরা এখানে চলে গেলাম এবং অনলাইন ভিডিও নামে একটা ফোল্ডার আছে, এই জায়গায় আমরা ক্লিক করলাম। সেম সিস্টেম, আমরা জাস্ট যেই কয়টা নিতে চাই ধরুন এখান থেকে 3-4টা সিলেক্ট করে দিই। 3-4টাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করে দেওয়ার পরে আমি আমার ফোল্ডারের ভিতরে চলে যাই। ফোল্ডারের ভিতরে আসার পরে ভিডিও ফোল্ডার আছে, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলেই কিন্তু আমার এই ফোল্ডারের ভিতরে আমার ভিডিওগুলো চলে আসে। আমি যদি বড় করে দেখতে চাই জাস্ট এখানে ক্লিক করে দিব। এ হচ্ছে মোটামুটি আমাদের ফোল্ডার তৈরি করে। আপনি চাইলে এই ফোল্ডারের ভিতরে কিন্তু ফোল্ডার তৈরি করতে পারেন, যে ভিডিও ফোল্ডার আছে ভিডিও ফোল্ডারের ভিতরে, আবার আপনি চাচ্ছেন যে 2023 সালের ভিডিও একটা ফোল্ডার থাকবে, আবার আপনি চাইলে 2024 সালের ভিডিওগুলোকে একটা ফাইলে রাখতে পারেন, 2025 সালের ভিডিও একটা ফাইলে রাখতে পারেন। আপনি জাস্ট মাল্টিপল ফাইল কিন্তু এখানে তৈরি করতে পারবেন যতগুলো আপনার প্রয়োজন পড়ে। এবার আসেন আমাদের যেই ফাইল এক্সপ্লোর আছে, এই যে এখানে আমরা তো একটা ফোল্ডার তৈরি করছি জাস্ট ডেস্কটপের ভিতরে, বাট আমাদের কম্পিউটারে ফাইল এক্সপ্লোর নামে একটা ফোল্ডার দেওয়া আছে। আমরা এই ফোল্ডারটা কোথায় পাবো? আমরা এর আগে ভিডিওগুলোতে জেনেছিলাম যে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করে খুঁজে বের করতে পারি, অথবা আমরা চাইলে উইন্ডোজের যেই স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটন থেকে খুঁজে নিয়ে আসতে পারি। আমি এখানে দেখুন যে টপ এখানে যে ফাইল এক্সপ্লোর আছে এই জায়গায় সহজে আমি অ্যাক্সেস পাইতেছি। যদি আপনি না পান তাহলে সার্চ বারে আপনি লিখে দেন FILE, তাহলে আপনার কাছে ফাইল এক্সপ্লোরটা চলে আসবে। এটাকে কিভাবে আপনি হচ্ছে এই টাস্ক বারে সেভ করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আনপিন ফ্রম টাস্ক বার, দ্যাট মিনস আমাদের এটা অ্যাড করা আছে। আর যদি এখানে দেখাতো পিন ফ্রম টাস্ক বার তাহলে এটা হচ্ছে পিন হয়ে যেত ক্লিক করলে। তো আমি জাস্ট এটাকে ওপেন করি, ওপেন করলে দেখতে পাবো আমাদের সামনে এরকম চলে আসে। ছোট হয়ে যদি আসে তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব, তখন এটা হচ্ছে বড় হয়ে যাবে। এখানে আসার পরে আমরা দেখতে পাবো আমাদের দিস পিসি অপশন আছে, তারপর হচ্ছে 3D অবজেক্ট আছে, ডেস্কটপ আছে। আমরা এই যে এখানে যে ডেস্কটপটা আছে এই ডেস্কটপের ভিতরে যত আইকন ফোল্ডারগুলো রাখা আছে ঠিক একই জিনিসগুলো এই ডেস্কটপ ফোল্ডারের ভিতরে রাখা আছে। এখানেও আপনি যদি কোনো একটা ফোল্ডার তৈরি করেন ওইটা আপনি ওই ডেস্কটপের ওই জায়গা থেকে দেখতে পারবেন। ডেস্কটপে যদি কোনো একটা ফোল্ডার তৈরি করেন তাহলে সেগুলো এখান থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তারপর হচ্ছে ডকুমেন্ট ফোল্ডার, এই ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে আমাদের ডকুমেন্টের যত ইনফরমেশন আছে সেই জিনিসগুলো থাকে, যেমন আপনার হচ্ছে টেক্সট নোটপ্যাডের যদি কোনো টেক্সট ডকুমেন্ট এখানে সেভ করেন, MS ওয়ার্ড, MS এক্সেল, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলো, অথবা ক্যামতাসিয়া, তারপর হচ্ছে উইন্ডোজের ফিল্মরা যে ভিডিও র ফাইলগুলো আছে সেগুলো এখানে সেভ হয় অটোমেটিক্যালি। আর ডাউনলোড হচ্ছে ডাউনলোড, আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন সেই ডাউনলোড ফাইলগুলো এখানে আসবে, অবশ্যই অনলাইন থেকে যদি কোনো কিছু ডাউনলোড করেন সেই জিনিসগুলো। এছাড়া যদি আপনি মিউজিক ফোল্ডারের ভিতরে মিউজিক রাখেন তাহলে মিউজিকগুলো এখানে পাবেন। পিকচার ফোল্ডারের ভিতরে যদি আপনি পিকচারের ফোল্ডার তৈরি করেন তাহলে সেগুলো হচ্ছে আপনি এখানে পাবেন। পিকচার ফোল্ডারের ভিতরে যে পিকচার থাকে এরকমও না, আমি এখানে দেখুন যে ফটোশপের PSD ফাইলগুলো আছে সেগুলোও এখানে রাখছি। তারপর হচ্ছে ভিডিও ফোল্ডারের ভিতরে অবশ্যই আপনি ভিডিও রাখবেন, আর এটা হচ্ছে আপনার লোকাল ডিস্ক। এবং এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেমন ডেস্কটপের আন্ডারে কতগুলো ফোল্ডার দেওয়া আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে ওই ফোল্ডারগুলো আমাদের এখানে চলে আসবে, এবং ওই ফোল্ডারের ভিতরে যদি আরও কিছু ফোল্ডার তৈরি থাকে তাহলে সেগুলো আমরা দেখতে পারবো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার মাধ্যমে। এবং আমরা এই ফোল্ডারটাকে যদি ক্লোজ করতে হয় তাহলে রাইট কর্নারের এই জায়গায় আমরা ক্লোজ বাটন পেয়ে যাব, অথবা আমরা যদি ছোট করে রাখতে চাই তাহলে এখানে রিস্টোর ডাউন অপশন আছে, আমরা এটাকে ছোট করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের কাজের সুবিধার্থে ছোট বড় যে কোনো কিছু করতে পারি। আবার যদি বড় করতে চাই এটাকে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব, বড় হয়ে যাবে, অথবা মিনিমাইজ করতে পারি, এটাকে মিনিমাইজ করে দিলে জাস্ট আমাদের যেই টাস্ক বার আছে সেখানে অ্যাড হয়ে যাবে। আবার আমি যখন এখানে ক্লিক করে দিব তখন আমার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, আমরা একটা ফোল্ডার তৈরি করলাম এবং ফোল্ডারে যে ইনফরমেশনগুলো আছে ওই জিনিসগুলো দেখার চেষ্টা করলাম। এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেই জিনিসটা হচ্ছে যে আমরা কম্পিউটারের ভিতর থেকে যদি কোনো ফাইল
ফাইল, ফোল্ডার, অডিও, ভিডিও ডিলিট করি, তাহলে ওই জিনিসটাকে আসলে রিকভার করার কোনো সুযোগ আছে নাকি? শুরুর দিকে রিকভার করার সুযোগ আছে। আমরা যদি ম্যানুয়ালি কোনো ফাইল এবং ফোল্ডার, ভিডিও, অডিও ডিলিট করে দিই, তাহলে আমরা চাইলে কিন্তু ওই জিনিসটাকে রিকভার করতে পারি। যেমন আমি যদি আমার এই যে বেসিক কম্পিউটার ফোল্ডারটা আছে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিবোর্ডের ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিয়ে এটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে আমি যদি এটাকে ফেরত আনতে চাই, তাহলে কীভাবে ফেরত আনতে পারি? আমরা যখন ম্যানুয়ালি কোনো ফাইল এবং ফোল্ডার ডিলিট করি কম্পিউটারের যে কোনো জায়গা থেকে, শুরুতেই এটা কম্পিউটার থেকে ডিলিট হয় না। এটা রিসাইকেল বিন নামে একটা কম্পিউটারের ডাস্টবিন বলতে পারেন। আমাদের বাসায় যেই ডাস্টবিন থাকে বা বাসার পাশে ময়লাগুলো ফালাই, আমাদের এই কম্পিউটারের ভিতর থেকে একটা ময়লা আমরা ফেলে দিছি, বাট এটা ওই ডাস্টবিনের ভিতরে বা রিসাইকেল বিনের ভিতরে যা জমা আছে। আমি যদি রিসাইকেল বিনটাকে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন করি, ওপেন করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা ফোল্ডার আছে। একটা হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স 2024, যেটা আমরা একটু আগে ডিলিট করছিলাম। এর আগেও আমি একটা ফাইল ডিলিট করেছি, সেটা হচ্ছে নিউ ফোল্ডার 3। আমরা যখন কোনো ফাইল ডিলিট করে দিব, সরাসরি ডিলিট না হয়ে এখানে এসে জমা হয়। যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, সেটা রিকভার করার কোনো সুযোগ থাকে না। এখান থেকে আপনি যদি রিকভার করতে চান, তাহলে কীভাবে রিকভার করবেন? জাস্ট এখানে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসবে। যেমন শুরুতে আছে রেজিস্টার একটা অপশন, অথবা কাট করে চালে নিয়ে যেতে পারেন। আর আছে ডিলিট, এখান থেকে ডিলিট করে দিলে তো আর সুযোগ নেই পরবর্তীতে রিকভার করার। আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করি, তখন দেখুন এখান থেকে ফাইলটা চলে গেছে এবং আমাদের ডেস্কটপের ভিতরে এই যে এখানে চলে আসছে। এগেইন আমি যদি এটাকে আবার ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে রিসাইকেল বিনটাকে ওপেন করি, ওপেন করার পরে এটাকে ফুল স্ক্রিন করে দেই। এবার যদি আমি এখান থেকে দুইটা ফাইলকে রাইট বাটন ক্লিক করি, সিলেক্ট করার পরে এখানে ডিলিটে ক্লিক করে দিলাম, তখন আমাকে কম্পিউটার কিন্তু ওয়ার্নিং দিচ্ছে, আর উইশ ইউর উই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 2 ফোল্ডার বা 2 আইটেম। শুরুর দিকে আমি যখন ডেস্কটপ থেকে বেসিক কম্পিউটার কোর্স বা যে কোনো ফাইল ডিলিট করতেছিলাম, কম্পিউটার আমাকে ওয়ার্নিং দেয় নাই, কিন্তু এখন ওয়ার্নিং দিচ্ছে। কারণ এই কারণে যে এগুলো যদি ডিলিট করে ফেলো, তাহলে পরবর্তীতে তুমি রিকভার করতে পারবে না। যদি ইয়েস হয় ইয়েস, আর ন হলে নো। অবশ্যই ইয়েস, আমি ইয়েস দিলাম, এখনও কিন্তু এখান থেকে চলে গেল। এবার আমি যদি অ্যাগেইন রিসাইকেল বিনটাকে অন করি, তখন আমি দেখতে পারবো দিস ফোল্ডার ইজ এমটি, এটার ভিতরে কিছু নাই, এবং আমাদের যে ডেস্কটপ আছে ডেস্কটপের ভিতরে কিন্তু ওই ফোল্ডারটা নাই। খুবই ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো ফাইল ডিলিট করে ফেলেন, শুরুর দিকে আপনি এটাকে অবশ্যই রিকভার করতে পারবেন। ওকে, এবার আমরা আরও বেশ কিছু ছোটো ছোটো ইনফরমেশন জানার চেষ্টা করি। যেমন আপনি যদি ডেট এন্ড টাইম আপনার কম্পিউটারের ভিতরে সেট করতে চান, তাহলে কীভাবে সেট করতে পারেন? শুরুর দিকে আপনার এই ডেট এন্ড টাইমটা হচ্ছে এলোমেলো থাকবে, এই জন্য আমাদের চলে যেতে হবে আমাদের যে টাস্ক বার আছে ওই টাস্ক বারের ভিতরে। টাস্ক বারের ভিতরে এই যে ডেট এন্ড টাইম অপশন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সানডে সেপ্টেম্বর 29, 2024। আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর আমি চলে যাব কাস্টমাইজ নোটিফিকেশন, এটার উপরে ওই যে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের একেবারে সেটিংয়ের ভিতরে নিয়ে আসবে, ডেট অ্যান্ড টাইমের ভিতরে, অথবা আমি চাইলে সেটিংয়ে ক্লিক করে ওই জায়গায় আসতে পারতাম। আসার পরে আমাদের এখানে বেশ কিছু জিনিস সেটিং করতে হবে আমাদের টাইমটা সিলেক্ট করার জন্য। আপনি যখন কম্পিউটার কিনবেন, তখন হচ্ছে এলোমেলো টাইম দিয়ে থাকবে, টাইম জোন থাকবে হচ্ছে ধরুন ইউএসএ, অন্য জায়গা। তো আপনি যে জিনিসটা করবেন, এখানে এসে জাস্ট এটাকে অন করে দিবেন, যদি অফ থাকে সেট টাইম অটোমেটিক্যালি। অ্যান্ড দেন আপনি যেটা করবেন, এখানে টাইম জোনের অপশন আছে, এই টাইম জোন আছে UTC +0600, যেই ঢাকা টাইম জোনটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বিভিন্ন জায়গা থাকতে পারেন, দেখুন ঢাকা ছাড়াও আরও অনেকগুলো জায়গার এখানে ইউএস থাকতে পারে বা অন্যান্য জায়গার টাইম জোন থাকতে পারে। আপনি জাস্ট টাইম জোনটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার এখান থেকে টাইমটা সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই আপনার কম্পিউটারের সঠিক টাইম এবং ডেটটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কাজ করবেন, তখন সেক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করবে আপনাকে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে অ্যালার্ম। যদি আপনি আপনার কম্পিউটারের ভিতরে কোনো অ্যালার্ম সেট করতে চান, তাহলে আপনি কিভাবে সেট করতে পারেন? অ্যালার্ম সেট করার জন্য আমরা চলে আসবো সার্চ বার এই অপশনে, এসে আমরা জাস্ট এখানে ক্লক লিখে দেব, CLOCK। ক্লক লেখার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই অ্যাপটা চলে আসছে। এটা হচ্ছে আপনার উইন্ডোজের সাথে থাকা বিল্ট ইন অ্যাপ। উইন্ডোজ যখন আপনি দিবেন, তখন এই জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। জাস্ট আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এটা অন হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আপনার যেই টাস্ক বার আছে এখানে অ্যাড করে রাখতে পারেন, বা যেই স্টার্ট বাটন আছে ওই জায়গায় অ্যাড করে রাখতে পারেন। জাস্ট এখন আমরা যে জিনিসটা করব, আমরা যদি অ্যালার্ম সেট করতে চাই অথবা আমরা টাইম যদি দেখতে চাই, তাহলে এখান থেকে দেখতে পারি টাইমার সেট করতে পারবো। এই যে এখান থেকে আমি চাইলে 1 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের, তারপর হচ্ছে এটা মেবি 3 মিনিটের টাইমার আমি সেট করতে পারি।
আমি যদি টাইমার সেট করি, কোনো একটা কাজ করতেছেন কম্পিউটারের ভিতরে, আপনি চান যে ওই কাজটা আপনি 5 মিনিটে শেষ করবেন, তাহলে আপনি টাইমার সেট করে কিন্তু ওই কাজটা করতে পারেন। তারপর যদি আপনি অ্যালার্ম সেট করতে চান, আমার এখানে দেখাচ্ছে উই ডোন্ট হ্যাভ এনি অ্যালার্ম। যদি আমি নতুন কোনো অ্যালার্ম সেট করতে চাই, ধরুন আমার কালকে একটা মিটিং আছে বা পরশু কোনো একটা কাজ করতে হবে খুবই ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা এখানে অ্যালার্ম সেট করে রাখতে পারি। জাস্ট আমি এই যে অ্যাড অ্যান অ্যালার্ম অপশনকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অ্যাড নিউ অ্যালার্ম, মানে নতুন একটা অ্যালার্ম সেট করতে হবে। কখন আমি দিতে চাই, এটা কি আমি 7টায় 8টায় বা কত মিনিটের সময় দিতে চাই, এই যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো যখন আমি উপরে অথবা নিচে ক্লিক করব তখন এখানে আওয়ারটা পরিবর্তন হতে থাকবে। তারপর হচ্ছে মিনিট, এখানে আমি কত মিনিটে, 10 মিনিটে বা 30 মিনিটে, অথবা আমি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারি। এখানে আছে AM অথবা PM, AM হলে AM, PM হলে PM। জাস্ট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যালার্মের একটা নাম দিব। অলরেডি এখানে অ্যালার্ম 1 নামে একটা নাম সিলেক্ট করা আছে। আপনি চাইলে যেই জন্য আপনি অ্যালার্মটা সেট করেছেন ওই নামটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আছে রিপিট অ্যালার্ম, কত মানে আপনার কি এটা শুধু স্যাটারডে, সানডে বা শুধু ফ্রাইডেতে হবে, নাকি শুধু শনিবারে হবে, শুধু রবিবারে হবে বা শুধু সোমবারে হবে, আপনি জাস্ট চুজ করে দিতে পারেন। যদি শুধু ফ্রাইডে হয় তাহলে ফ্রাইডে, অথবা আমি চাইলে রবিবারে দিতে পারি, বা শনি রবি শুক্র থাকলো আমার 3 দিন এই এখানে অ্যালার্মটা চলবে। তারপর আমি এখানে একটা সিলেক্ট করব, মানে অ্যালার্মের যেই টোন আছে বা যেই রিংটোন আছে ওইটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখানে রিমাইন্ডার দিবে কত মিনিট পর পর, স্নোস টাইম, মানে কতক্ষণ পর পর, 5 মিনিট পর বা 10 মিনিট পর বা 20 মিনিট পর। যদি অ্যালার্মটা চলার পরে ধরুন আমি রেসপন্স করলাম না, এরপরে আবার 10 মিনিট পরে আমাকে আবার অ্যাগেইন মনে করে দেবে। তো আমি যদি এখানে সেভে ক্লিক করে দিই তখন আমি দেখতে পাবো আমার একটা অ্যালার্ম কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। আবার যদি আমি চাই আরেকটা অ্যালার্ম সেট করতে, তাহলে আমি এখানে অ্যাড অ্যান অ্যালার্মে চলে যাবে, এখানে গিয়ে কিন্তু আমি অ্যালার্ম সেট করতে পারবো। আমি ক্যান্সেলে ক্লিক করে দিচ্ছি। এবার যদি আপনার মনে হয় যে এটা আপনি অ্যালার্মটাকে হচ্ছে ডিসেবল করে দেবেন, তাহলে কীভাবে করতে পারেন, রাইট বাটনে ক্লিক করবেন। চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন ডিরেক্টলি, অথবা এডিট করতে পারেন। এডিট করে আপনি চাইলে এটার টাইম পরিবর্তন করতে পারেন, অথবা আরেকটা দিন আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করে দিলে কিন্তু এখানে হয়ে যাবে, সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যায়। আর যদি আপনি এটাকে রিমুভ করে দিতে চান তাহলে রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে ডিলিট, তাহলে আমাদের এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেল। অবশ্যই আপনাকে এই অ্যালার্মটাও অনেক হেল্প করবে আপনার কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে। এরপরে আমরা ছোট্ট কম্পিউটারের সাথে থাকা উইলটন একটা বিল্ট ইন সফটওয়্যারের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে ওয়েদার। আপনার যদি কোনো ওয়েদারের ইনফরমেশন পাওয়ার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি ওয়েদারের ইনফরমেশন নিতে পারেন। এটাও কিন্তু ওয়েদার একটা অ্যাপ, যখন আপনি উইন্ডোজ দিবেন তখন সাথেই থাকবে। আমরা জাস্ট ওয়েদার লিখে দিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ওয়েদারের যে ইনফরমেশনটা আছে ওইটা চলে আসবে। অবশ্যই আপনার যে কম্পিউটার আছে কম্পিউটারের সাথে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। আনফর্চুনেটলি আমার ইন্টারনেট কানেকশনটা অফ, দ্যাটস ওয়াই এখানে কোনো ইনফরমেশন আসে না। এখানে জাস্ট আপনি গ্রাফ দিয়ে অনেক ইনফরমেশন দেখতে পারবেন। আমি আশা করি আপনি যখন এখানে ইন্টারনেট কানেকশন করে এই জায়গায় আসবেন তখন আপনার এটা এরকম ব্ল্যাক দেখাবে না, আপনার এখানে অবশ্যই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। যেমন অলমোস্ট 8 থেকে 10 দিনের একটা ইনফরমেশন এখানে দেওয়া থাকে, আপনি 8 থেকে 10 দিনের একটা ইনফরমেশন এখানে দেখতে পারবেন। তো এখন আমরা কম্পিউটারের সাথে থাকা আরও ছোট্ট একটা বিল্ট ইন সফটওয়্যারের সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ক্যালকুলেটর। খুবই ইম্পর্টেন্ট, আপনি যখন কাজ করবেন তখন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে হিসাব কিতাব করার ক্ষেত্রে, যে কোনো কিছু যোগ বিয়োগ ভাগগুণ করার ক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্প করবে। আপনি যদি আপনার যে ফোনের ভিতরে ক্যালকুলেটর আছে সেম একই, আপনি জাস্ট এখানে নাম্বারগুলো উঠাইবেন, তারপর হচ্ছে গুণ করতে চাইলে গুণ করতে পারবেন, ভাগ করতে চাইলে ভাগ করতে পারবেন, এবং প্লাস মাইনাস এগুলো তো আপনি করতেই পারবেন। এছাড়া চাইলে আপনি এটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা প্রোগ্রামিং ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। যারা সায়েন্সের আছে তারা অবশ্যই এই জিনিসটা বুঝবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। আর চাইলে আপনি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে আমরা ম্যানুয়ালি যে জিনিসগুলো হিসাব কিতাব করি সেই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। আশা করি এই ক্যালকুলেটর অ্যাপটাও আপনাকে অনেক বেশি হেল্প করবে। এরপরে আমরা কম্পিউটারের সাথে থাকা আরও ছোট্ট একটা অ্যাপের সাথে পরিচয় হব, সেটা হচ্ছে ক্যালেন্ডার। আপনি জাস্ট এখানে ক্যালেন্ডার লিখে দেওয়ার পরে ক্যালেন্ডারের যেই অ্যাপটা আছে সেটা আমাদের এখানে চলে আসবে। আমরা জাস্ট ওপেন করব, আমরা দেখতে পাচ্ছি ক্যালেন্ডারের ইনফরমেশনটা চলে আসে। আমরা জাস্ট এখান থেকে দেখতে পারবো
যে কত তারিখ, কত মাস চলতেছে, অথবা আগে পিছিয়ে অক্টোবর, সেপ্টেম্বরে যেতে পারি, অক্টোবরে যেতে পারি, নভেম্বরে যেতে পারি, এবং পুরো একটা ক্যালেন্ডারের ইনফরমেশন আমরা দেখতে পারি। যদি আপনার বাসায় ক্যালেন্ডার না থাকে, ইমিডিয়েটলি যদি আপনার ক্যালেন্ডারে কোনো ইনফরমেশন দেখার প্রয়োজন পড়ে, তাহলে আপনি জাস্ট এখানে আসবেন, আসার পরে দেখতে পাবেন যে ক্যালেন্ডারের ইনফরমেশন এখানে দেওয়া আছে। চাইলে আপনি নতুন ইভেন্টও সেট করতে পারেন, যে নিউ ইভেন্ট আছে কোনো একটা দিনে যদি আপনার ইভেন্ট থাকে, তাহলে জাস্ট আপনি ইভেন্টও সেট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি ইভেন্টের নাম দিবেন এবং লোকেশন দিবেন, তারপর হচ্ছে স্টার্ট টাইম, তারপর হচ্ছে ইন্ড টাইম, তারপর হচ্ছে ইভেন্ট ডিসক্রিপশন, কোন বিষয়ে, এটা কি প্রতিদিন নাকি একদিনের জন্যই, তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দেই। আচ্ছা, এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনি যে কম্পিউটারে স্ক্রিনশট নিতে চান, তাহলে কিভাবে নিতে পারেন। অনেক সময় আমাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের সাথে থাকা ছোট্ট একটা অ্যাপ আছে যেটার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারবো। ওইটার নাম আছে স্ন্যাপিং টুল। SN লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ন্যাপিং টুলের যেই অ্যাপটা আছে উইন্ডোজের সাথে থাকা বিল্ট ইন, সেটা চলে আসে। আমি জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম ছোট্ট একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে এখন কিন্তু আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো। অনেক সময় প্রয়োজন হতে পারে আপনার কোনো ওয়ার্ড ডকুমেন্ট ফাইল অথবা এক্সেল ডকুমেন্ট ফাইল, তারপর হচ্ছে ইউটিউবের কোনো ইনফরমেশন অথবা গুগলের কোনো ইনফরমেশন আপনার কারো কাছে পাঠানোর প্রয়োজন পড়বে স্ক্রিনশটের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা স্ন্যাপিং টুল লিখে সার্চ করে ওই টুলটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা বক্স আমরা পাবো। এখান থেকে আমরা নিউ স্পিন অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে ডেস্কটপের ওয়ালপেপারটা আছে এটা একেবারে ব্লার হয়ে গেছে এবং আমাদের মাউসের কাজটা প্লাস আইকন ধারণ করছে। এখন আমরা যেই কাজটা করব, আমরা জাস্ট মাউসের লিফট বাটন ক্লিক করে রেখে আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাই আমরা জাস্ট ততটুকু সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা স্ক্রিনশট অ্যাড হয়ে গেছে। আমি চাইলে আরও কিছু কাস্টমাইজ করতে পারি, আমি সেটা পরবর্তীতে দেখব। আমি জাস্ট এটাকে কীভাবে সেভ করব, ফাইলে চলে যাব, সেভ অ্যাসে চলে যাব। তারপর হচ্ছে আমি কোথায় সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করতে চাই এবং ডেস্কটপেই আমি জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তখন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল এবং এখান থেকে আমি ক্লোজ করে দিই। এবার আমি যদি এখানে আসি তাহলে এই যে capture.jpg একটা পিকচার চলে আসছে। এবার আমি ধরুন একটা উদাহরণস্বরূপ এখানের যে ইনফরমেশনটা আছে এটা আপনি জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে কারো কাছে পাঠাবেন। সেই জন্য আমি কি করতে পারেন, শুরুতেই MS ওয়ার্ডের যে ডকুমেন্টটা আছে ওইটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আপনি লিখে দিবেন স্ন্যাপিং টুল। অলরেডি আমাদের এখানে রিসেন্টের এই জায়গায় আছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের সামনে বক্সটা চলে আসছে। জাস্ট আমি নিউ অপশনে ক্লিক করব, দেন হচ্ছে আমি যতটুকু নিতে চাই অতটুকু আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমার এখানে চলে আসছে। এবার আপনি যদি কোনো একটা বিষয়কে এখানে হাইলাইট করতে চান তাহলে যে পেনগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে হাইলাইট করে দিতে পারেন। ধরুন এতটুকু যদি আপনি এইভাবে মার্ক করে দিতে চান তাহলে মার্ক করে দিতে পারেন। তারপর এটা হচ্ছে পেন, আপনি যে বিভিন্ন কালার আছে এখানে যখন ক্লিক করবেন তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে রেড, এই যে এটা হবে হচ্ছে রেড কালারের, ঠিক আছে। এভাবে জাস্ট আপনি হচ্ছে কোনো ইনফরমেশনকে দেখাই দিতে পারেন কাউকে যে এতটুকু ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। তারপর আপনি চাইলে কিন্তু হাইলাইট কালার করে দিতে পারেন, যেমন এখানে অলরেডি কিছু কিছু জায়গায় হাইলাইট করা আছে MS ইয়ার ভিতরে। তাছাড়াও আপনি যদি চান তাহলে কিন্তু এভাবে হাইলাইট করে দিতে পারেন। যেমন আমি যদি দেখাই এখানে অনেক জায়গায় হাইলাইট করা, বাট তারপরও আমি যদি দেখাই যে এতটুকু ইনফরমেশন তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট আপনি কি করলেন এতটুকু হচ্ছে আপনি জাস্ট হাইলাইট করে দিয়ে তারপর হচ্ছে আপনি চাইলে মেইলের মাধ্যমে পাঠাইতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাকে ইনফরমেশনটা পাঠাইতে পারেন। এখানে আরেকটা জিনিস আছে, ইরেজার কোনো জায়গায় যদি ভুল হয় তাহলে ওইটা আপনি হচ্ছে ডিলিট করে দিতে পারেন। সো এই তো মোটামুটি হচ্ছে বেসিক এডিটিং, এতটুকু পারলেই যথেষ্ট। জাস্ট ফাইল অপশনে চলে যাবেন, সেভ অ্যাসে ক্লিক করে দিবেন অথবা কিবোর্ড শর্টকাট Ctrl+S। কোথায় সেভ করতে চান আপনি জাস্ট এইটা কি JPG, PNG বা জিপ আকারে সেভ হবে, এটা JPG সেভ করাই বেটার, অথবা PNG-তে সেভ করতে পারেন। সেভ করার পরে জাস্ট সেভে ক্লিক করে দিব। এখানে আমাকে দেখাচ্ছে capture.jpg অলরেডি আমার একটা আছে, এই ফাইলের নামে একটা ফাইল আছে। আমি এটাকে একটু পরিবর্তন করে দেই, একই ফাইল নেম দিয়ে একই ফোল্ডারের ভিতরে হচ্ছে ফাইল সেভ করা যায় না। আমি জাস্ট পরিবর্তন করে দিয়ে সেভে ক্লিক করে দিলাম এবং এটাকে এখানে ক্লোজ করে দিই, এটাকে মিনিমাইজ করি, তখন আমি দেখতে পারবো যে আমাদের এখানে চলে আসে। আমি যেটা ওপেন করি, এরপরে আমরা কম্পিউটারের সাথে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে নোটপ্যাড। আমি যদি সার্চ বারে চলে যাই, সার্চ বারে চলে যাওয়ার পরে NOT লিখে দেই তাহলে আমরা দেখতে পারবো নোটপ্যাড চলে আসছে। আমি জাস্ট এটাকে ওপেন করি। ওপেন করার পরে আমার সামনে এরকম একটা ডায়ালগ বক্স বা নোটপ্যাডের ইন্টারফেসটা চলে আসবে। আমি এটাকে এখানে ক্লিক করে বড় করে নিই।
এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে অনেক মানে ছোট্ট একটা টুল, বাট এটার কাজ কিন্তু অনেক বেশি। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, আমি আমার ফাইলে চলে গেলাম, তারপর হচ্ছে ডকুমেন্টে আছি। এখানে দেখুন এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? এখানে ইউটিউব চ্যানেলের ইনফরমেশন রাখা আছে। আমি যদি আরেকটা জিনিস দেখাই, কম্পিউটার কোর্স 2024, আমি জাস্ট এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে কতগুলা জিনিস ইনফরমেশন রাখা আছে। টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশনের ভিতরে আমি কি লিখবো সেই জিনিসগুলো কিন্তু আমি জাস্ট এখানে নোট করে রাখছি নোটপ্যাডের ভিতরে। আমি জাস্ট এখানে আসার পরে আমি আমার ভিডিওর জন্য যেটা দরকার জাস্ট কপি করি, নিয়ে আমি আমার ভিডিওর ভিতরে পেস্ট করি। টাইটেল এখানে লিখাই আছে, জাস্ট আমি কি করি, এটার জাস্ট পার্ট 1, 2, 3 পরিবর্তন করে দিয়ে জাস্ট এটাকে আপলোড করে দিই। আমি জাস্ট বসায় দিই টাইটেলের জায়গায়। ফাইবার ইনফরমেশন, ফ্রিল্যান্সিং ইনফরমেশন, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আমার যে মেলগুলো আছে সেই মেলগুলো আমি এখানে সেভ করে রাখছি। তারপরে হচ্ছে ভিডিও আইডিয়া, আমি ভিডিও কী নিয়ে তৈরি করব সেই আইডিয়াগুলো আমার এখানে জেনারেট করা আছে। আমি যদি ক্লিক করি সেই ইনফরমেশনটা আমি এখানে পাই। তো এখন আপনার কাজ হবে, আপনার যেই ইনফরমেশনটা আপনি রাখতে চান সেটা হচ্ছে এরকম একটা নোটপ্যাড নেবেন। নেওয়ার পর হচ্ছে এই নোটপ্যাডের ভিতরে আপনি জাস্ট হচ্ছে সেইগুলাকে ঠিক আমার মতো করে আপনি হচ্ছে এই নোটপ্যাডের ভিতরে সেভ করতে থাকবেন। আমি যদি একটু দেখাই, এই জায়গায় হচ্ছে এই যে নোটপ্যাডের ভিতরে আপনি আপনার ইনফরমেশনগুলো সেভ করবেন। সেটা যে কোনো কিছু হইতে পারে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার যে ইনফরমেশনগুলো রাখা দরকার সেগুলো আমি এখানে রাখছি। আপনি হয়তো একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনার অনেক বায়ার থাকবে, বায়ারের অনেক কন্ট্রাক্ট ডিটেলগুলো থাকবে, সেগুলো আপনি চাইলে নোটপ্যাডে সেভ করতে পারেন, অথবা যেই গুগলের যেই শিট আছে সেই শিটের ভিতরে আপনি রাখতে পারেন, অথবা MS ওয়ার্ডের ভিতরে রাখতে পারেন, অথবা গুগল ডক্সের ভিতরে রাখতে পারেন। যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন যেটা আপনার জন্য সহজ হয়। এবং আপনি যখন শুরুর দিকে কম্পিউটার ভিতরে টাইপ করবেন, টাইপ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই নোটপ্যাডটা অনেক হেল্প করবে। ইংলিশ টাইপ করতে পারবেন, বাংলা টাইপিং করতে পারবেন। এ হচ্ছে নোটপ্যাডের ব্যবহার। আশা করি ব্যবহারটা আপনি করতে পারবেন। যদি আপনার এখানে যে ফন্ট আছে এই ফন্টগুলো চেঞ্জ করতে হয় তাহলে আপনি ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাটে যাওয়ার পরে ফন্টে ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট বেসিক একটু এডিটিং করতে হয়। এই ডায়লগ বক্সটা আপনি দেখতেই বুঝতে পারতেছেন যে এইটা হচ্ছে ফন্টের ঘর। জাস্ট আপনি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। অনেকগুলো ফন্ট রাখা আছে, আপনার যেটা প্রয়োজন পড়ে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এটা যে ফন্টটা আছে ওই ফন্টটাকে আপনি কি ইটালিক, বোল্ড অথবা বোল্ড ইটালিক কোনটা রাখতে চান, রেগুলার রাখাটাই বেটার। এবং এটার সাইজ 22 আছে, 24 রাখতে পারেন, 26 রাখতে পারেন, 28, 30। আপনি যদি বড় বড় করে দেখতে চান তাহলে বড় বড় করে দেখতে পারেন, আর আপনি যদি ছোট ছোট করে রাখতে চান তাহলে ছোট ছোট করে রাখতে পারেন। সব কিছু চেঞ্জ করে দিয়ে আমরা এখানে সিম্পল দেখতে পারবো, এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলে ওইটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার কাছে বাই ডিফল্ট যেটা আছে ওইটাই ভালো লাগে, আমি এটাই রেখে দিচ্ছি। তো এখন আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারের ভিতরে কিভাবে একটা অ্যাপ ইনস্টল করতে পারি এবং কিভাবে একটা অ্যাপ আনইনস্টল করতে পারি। আমরা হচ্ছে গুগল থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমরা কম্পিউটারের ভিতরে অ্যাপ ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সেটা ইনস্টল করার প্রয়োজন পড়বে বিভিন্ন ক্ষেত্রে। যেমন অডাসিটি একটা অ্যাপ আছে, এটা হচ্ছে ভয়েস রেকর্ড করার জন্য। এখন আপনার যদি ভয়েস রেকর্ডিংয়ের প্রয়োজন হয় তাহলে অডাসিটি গুগল থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে কিন্তু কম্পিউটারের ভিতরে সেট আপ করতে হবে। এই সেট আপটা আসলে কীভাবে করে, যেমন অডাসিটি আমার এখানে আছে, বেশ ভালো কথা। এবার আমি চাইলে রাইট বাটনে ক্লিক করব। যদি আমি এটাকে আমার কম্পিউটারের ভিতরে ইনস্টল করতে চাই তাহলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সব অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে বেসিক সেম, বাট কিছু জিনিস হয়তো পার্থক্য হইতে পারে। আপনি যখন দেখবেন, মানে একটা অ্যাপ যখন আপনারা ইনস্টল দিবেন তখন হচ্ছে ইনস্ট্রাকশন দিবে শুরুর দিকে, তখন হচ্ছে আপনি ওই বিষয় সম্পর্কে জানতে চাইবেন। তো এখানে আমাদের শুরুর ইনস্ট্রাকশনটা কি দিতেছে যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন। অবশ্যই আপনি ইংলিশ রাখবেন, রাখাটা বেটার। আমরা ওকেতে ক্লিক করলাম। দেন হচ্ছে ওয়েলকাম অডাসিটি। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে অডাসিটি সম্পর্কে, নেক্সটে ক্লিক করব। দেন হচ্ছে কোথায় সেভ হচ্ছে, বাই ডিফল্ট যেখানে সেভ হইতেছে সেখানেই সেভ হোক, কোনো প্রবলেম নাই। আমরা নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে টিকমার্ক দেওয়া আছে যে ক্রিয়েট এই ডেস্কটপ শর্টকাট, মানে এই ডেস্কটপের ভিতরে এই অডাসিটির আপনার হচ্ছে লোগোটা দেখা যাবে কি না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে ডেস্টিনেশন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমাদের ফাইলটা হচ্ছে আমাদের হবে, ইনস্টল হবে। দেন আমি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে জাস্ট আপনার এই অ্যাপটা কতটুকু বড় বা কত বড় এমবি বা কত বড় ফাইল সাইজ সেটার উপরে ডিপেন্ড করে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার এটা হচ্ছে ইনস্টল হয়ে যাবে। দেন আপনি যখন ফিনিশে ক্লিক করবেন তখন হচ্ছে এই অ্যাপটা আপনার সামনে হচ্ছে ওপেন হবে। এই তো মোটামুটি হচ্ছে বেসিক। আপনি যদি ফটোশপ ইনস্টল করতে হয় সেম প্রসেস।
প্রসেস, আপনার যদি গুগল ক্রোম ইনস্টল করার প্রয়োজন পড়ে বা অন্য যে কোনো অ্যাপ, জাস্ট প্রসেসটা সেম, হয়তো 2-1টা জিনিস আরও এক্সট্রা থাকতে পারে, এক্সট্রা যে কোনো জিনিস। এই তো মোটামুটি আমাদের একটা অ্যাপ আমরা ইনস্টল করে ফেললাম। ইনস্টল তো করলাম, এখন কিছু কিছু অ্যাপ আছে যে আপনি অডাসিটিটা ইনস্টল করছেন ঠিক আছে, বাট আপনার প্রয়োজন না, যে আপনি এটা আর ব্যবহার করতেছেন না, এখন শুধু শুধু এতগুলা এমবি আপনার কম্পিউটারের জায়গা ধরে রাখবে, আপনি কি চান? সেটা চান না। দেখুন এই যে আমরা যখন ইনস্টল করছি অডাসিটি এখানে কিন্তু চলে আসছে, সেটা আপনি চান না এই অডাসিটিটা আপনার কম্পিউটারে থাকুক, কারণ আপনার প্রয়োজনই নেই, আপনি কেন রাখবেন? তো এটা কিভাবে হচ্ছে আপনি রিমুভ করে দিবেন বা আনইনস্টল করে দিবেন। আপনি আপনার যেই ফোন আছে সেই ফোনের ভিতরে বিভিন্ন সময় অ্যাপ ইনস্টল করেন এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আবার আপনি রিমুভ করে দেন। এখানেও রিমুভ করার অপশন আছে, আপনি চলে যাবেন সার্চ বারে। সার্চ বার সম্পর্কে আমরা খুবই পরিচিত, কারণ এখান থেকে আমরা যে কোনো অ্যাপ বা ফোল্ডার খুঁজে বের করি। এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আছে, CON লিখলে আমরা এখানে দেখতে পারবো কন্ট্রোল প্যানেল একটা অপশন আছে। এই কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব। এটাও একটা ছোট অ্যাপ আমাদের কন্ট্রোল প্যানেল ম্যানেজ করার জন্য। শুরুর দিকে ক্যাটাগরি, এই জায়গায় যদি আপনার স্মল আইকন থাকে, এরকম ছোট ছোট থাকে, তাহলে এই ভিউ বাই এখানে এসে জাস্ট এটাকে ক্যাটাগরিটা লার্জ আইকন করে দেবেন, অথবা এটাকে ক্যাটাগরি করে দেবেন। ক্যাটাগরি করে দিলে সবসাথে সুন্দর হয়। ক্যাটাগরি করে দেওয়ার পরে আপনি চলে যাবেন প্রোগ্রামের আন্ডারে আনইনস্টল এ প্রোগ্রাম অপশন আছে এই যে এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটারের ভিতরে কতগুলো ফাইল ফোল্ডার ইনস্টল করা আছে, সেগুলো আমরা সব কিছু এখানে দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি অডাসিটি 3.61 এখানে ইনস্টল করা আছে। এটাকে যদি আমি রিমুভ করতে চাই, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে আনইনস্টল অপশন এই জায়গায় আসছে, আনইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে আর উই শিওর উই ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ অডাসিটি অ্যান্ড অল অফ দিস কম্পোনেন্টস, ইয়েস অর নো? অবশ্যই ইয়েস, যেহেতু আমরা এটাকে রিমুভ করতে চাই, ইয়েসে ক্লিক করে দিব। তখন কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এটা কেমন বলতেছে যে আনইনস্টল কমপ্লিট, জাস্ট ওকে চলে গেল এখান থেকে। কিন্তু যদি আপনি চান এখান থেকে ক্যামতাসিয়া রিমুভ করে দিতে, ক্যামতাসিও রিমুভ করে দিতে পারেন। ফটোশপ চাইলে ফটোশপ রিমুভ করে দিতে পারেন, যেটা চান বুঝছেন এভরিথিং। জাস্ট এখানে সার্চ বারে গিয়ে কন্ট্রোল প্যানেল সার্চ করবেন। কন্ট্রোল প্যানেল সার্চ করার পরে সেখান থেকে আপনি চলে যাবেন আনইনস্টল প্রোগ্রাম, অ্যান্ড দেন এখানে চলে এসে আপনি এটাকে রিমুভ করতে পারেন। এরপরে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে জানবো, এটা হচ্ছে আমাদের কম্পিউটারকে সুস্থ রাখতে এবং আমরা কাজ করার ক্ষেত্রে অনেক ফাস্ট কাজ করবে এই জিনিসটা। আমরা 5টা কমান্ড সম্পর্কে জানবো। এখানে 5টা কমান্ড লেখা আছে। এই 5টা কমান্ড আপনার কম্পিউটারকে ফাস্ট রাখতে হেল্প করবে। যেমন আপনি যখন 2 মাস 4 মাস কম্পিউটারের ভিতরে কাজ করবেন, তখন আপনার কম্পিউটারটা একটু স্লো হয়ে যাবে। কিছু টেম্পোরারি ফাইল আমাদের কম্পিউটারের ভিতরে জমা হয়। আমরা চাই না যে আমাদের সেই টেম্পোরারি ফাইলগুলো কম্পিউটারের ভিতরে জমা থাকুক, আমরা অবশ্যই রিমুভ করে দিতে চাই। রিমুভ করার এখানে 5টা কমান্ড আছে। শুরুতে হচ্ছে টেম্প আছে, টেম্পটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পরে আমি এখানে আরেকটা টুল সার্চ করব, যেটার নাম হচ্ছে রান। সার্চ করব রান লিখে, RUN লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে রান একটা অ্যাপ চলে আসে। এটা আমার সবচাইতে বেশি প্রয়োজন হয়, এই কারণে আমি এখানে কিন্তু এটাকে অ্যাড করে রাখছি। এটাকে যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবো এই যে ছোট্ট একটা ডায়লগ বক্স, জাস্ট ছোট্ট। এখানে এসে জাস্ট আমরা কি করব, আমরা যেটা কপি করছিলাম ওইটাকে এখানে জাস্ট পেস্ট করে দিব, টেম্প। জাস্ট ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের এখানে অনেকগুলো টেম্পোরারি ফাইল আছে। আমার এখানে খুব কম দেখাচ্ছে, অবশ্যই আপনার ক্ষেত্রে অনেক বেশি দেখাবে, কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু এগুলোকে ডিলিট করছি। সিলেক্ট করবেন, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা মাউসের যে লেফট বাটন আছে ওইটাকে চেপে ধরে সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে ডিলিটে ক্লিক করে দিবেন এবং কন্টিনিউ। কিছু কিছু ফাইল এখানে আমাদের যেহেতু প্রোগ্রামগুলো অন আছে, কিছু কিছু ফাইল এখানে থেকে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। অ্যান্ড দেন আমাদের দ্বিতীয় যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আছে টেম্প পার্সেন্টেজ। জাস্ট এটাকে আমরা নিব, এখানে আমরা এই যে অ্যাড করে রাখছিলাম, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকগুলো ফাইল এবং ফোল্ডার দেখতে পারবো। এগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিব। যেগুলো ডিলিট হবে অবশ্যই সেগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো প্রোগ্রামের সাথে রিলেটেড সেগুলো থেকে যাবে। অ্যান্ড দেন আমরা কি করব, এবার হচ্ছে প্রিপেজে চলে যাব। যাওয়ার পর হচ্ছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর পেস্ট করে দিব। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে যদি কন্টিনিউ চাই তাহলে কন্টিনিউ করব। অ্যান্ড দেন হচ্ছে দেখুন কতগুলো টেম্পোরারি ফাইল, এগুলা
আমাদের কোনো প্রয়োজন নাই, এগুলোর ভিতরে আমাদের কোনো ডেটা নাই। আমি যদি এগুলোকে ডিলিট করে দিই তাহলে আমার কম্পিউটার থেকে কোনো প্রয়োজনীয় ফাইল ডিলিট হবে না। আমি যখন কম্পিউটারে কাজ করতেছি এগুলো জাস্ট টেম্পোরারি ফাইল যুক্ত হয়ে কম্পিউটারটাকে একটু স্লো করে ফেলতেছে। আমি যদি এগুলোকে ডিলিট করে দিই তারপর হচ্ছে আমার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। এবার হচ্ছে রিসেন্ট, আপনি জাস্ট এগুলো খাতায় লিখে রাখবেন। রিসেন্ট আমি জাস্ট এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রিসেন্টলি যে ফাইলগুলো আমি ভিজিট করছি বা করছি এগুলো এখানে চলে আসবে। জাস্ট আমি ডিলিট বাটনে ক্লিক করে একটু রিফ্রেশে ক্লিক করি, তখন দেখবেন এগুলো চলে গেছে। অ্যান্ড দেন আমি এটাকে ক্লোজ করে দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ট্রি অপশন আছে, এই ট্রিতে আমি ট্রিটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব এবং ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমার কম্পিউটারটা হচ্ছে একটু রিফ্রেশ নেবে। রিফ্রেশ হয়ে গেলে আমার কম্পিউটারটা একবারে ফাস্ট হয়ে যাবে। ওকে, আমাদের কম্পিউটারটা রিফ্রেশ হয়ে গেছে। যাওয়ার পরে আমি যদি এবার হচ্ছে রান যে অ্যাপ আছে এই অ্যাপের উপরে ক্লিক করি এবং এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, তখন আমি দেখতে পারবো 10%, তারপর হচ্ছে প্রিপ্রেস রিসেন্ট টি, এগুলো কিন্তু এখন দেয়াই আছে। আপনি জাস্ট ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমরা রান অ্যাপের ভিতরে একবার লিখবো, লেখার পরে আমাদের আর লেখা রাখবে না, এখানে সেভ করে থাকবে। জাস্ট আমি 2-3 দিন পর এই জিনিসটা করব, তাহলে আমাদের কম্পিউটারটা অনেক ফাস্ট থাকবে। সো অলরাইট গাইস, আজকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি, যেমন কিভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারের ভিতরে যেই ওয়ালপেপার আছে সেটাকে পরিবর্তন করতে পারেন, ওইটাকে আপনি কীভাবে হচ্ছে সলিড কালার ব্যবহার করতে পারেন, তারপর হচ্ছে আপনি যদি চান তাহলে কিভাবে স্লাইড শো ব্যবহার করতে পারেন। তারপর আমরা স্ক্রিন সেভার সেটিং করেছিলাম, এছাড়াও আমরা ফোল্ডার তৈরি করা শিখেছি। সো অলরাইট গাইস, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। যদি এই ভিডিওটি আপনার অনেক বেশি হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যাতে করে আমরা যখন নতুন ভিডিও আপলোড করব তখন হচ্ছে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। অথবা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি নতুন কোনো ভিডিও পেতে চান, নতুন কোনো ইনফরমেশন আপনি জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।